ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 19 অক্টোবর তার ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করে ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের সময় করা 10টি চুক্তি বাতিল করা হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন। যদিও তার 2 দিন পর পররাষ্ট্র উপদেষ্টা আসিফের এই দাবিকে নাকচ করে দিয়ে বলে আসিফ চুক্তি বাতিলের যে দাবিটি প্রচার করছে তা ঠিক নয়। আচ্ছা, আসিফ কি এই পোস্টটি দেওয়ার আগে বিষয়টি যাচাই করতে পারতো না? এটা তো জাস্ট একটা ফোন কলের ব্যাপার ছিল, সেটা তো সে করেইনি। বরং পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নাকচ করার পরেও সে তার ফেসবুক পেজে পোস্টটি এখন পর্যন্ত রেখে দিয়েছে। এটি প্রমাণ করে আসিফ খুব সচেতনভাবে এই পোস্টটি দিয়েছে কেবলমাত্র ভারত বিরোধী নেগেটিভের পালে হাওয়া দেওয়ার জন্য। এই যে ভারত বিরোধিতা তথা সর্বতোভাবে বাংলাদেশের জনগণের মনে ভারত বিরোধী মনোভাব তৈরির চেষ্টা করা, এটা বাংলাদেশের একটি সুনির্দিষ্ট গোষ্ঠীর রাজনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং এটা শুরু হয়েছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে। এই ভারত বিরোধিতা রাজনীতি কেন? কারা করে এই ভারত বিরোধিতা রাজনীতি? এতে বাংলাদেশের জনগণেরই বা কি লাভ? চলুন বোঝার চেষ্টা করা যাক। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই অবৈধ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন টেলিভিশন টক শো এবং আলোচনা সবাই দাবি করত বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করে। ক্ষমতায় বসার পরেও সে কিন্তু এই 26 লক্ষ ভারতীয়র কোনো পরিচয় বা খোঁজ দিতে পারেনি। বরং কিছুদিন আগে একটি টক শোতে সে স্বীকার করে নিয়েছে তার এই দাবিটি ভুল ছিল, বরং আওয়ামী বিরোধী নেগেটিভ তৈরি করার জন্যই সে এই দাবিটি করত। খেয়াল করে দেখেন, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হয়ে এটা তার নিশ্চয়ই বোঝার কথা যে বাংলাদেশের ইকোনমিতে 26 লক্ষ বিদেশির চাকরি করা কোনো বাস্তবসম্মত বিষয় না। এটা জানা সত্ত্বেও সে দীর্ঘদিন এই মিথ্যাচার করে গিয়েছে কেবলমাত্র বাংলাদেশের মনে ভারত বিরোধী মনোভাব তৈরি করার জন্য, উস্কানি প্রদান করার জন্য। শুধু তো আসিফ নজরুলই নয়, খুদ ইউনূস ক্ষমতায় বসার আগেই গত বছর 7 আগস্ট ফ্রান্সের প্যারিসে বসে এনডিটিভিকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিল বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে ভারতের 7 সিস্টার্সও শান্ত থাকবে না। অর্থাৎ ক্ষমতার মসনদে বসার আগেই ভারতকে পরোক্ষভাবে হুমকি দেওয়ার মাধ্যমে ইউনূসও বেছে নিয়েছিল ভারত বিরোধিতার রাজনীতি। চলতি বছরের মার্চ মাসে চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস সকল কূটনীতিক শিষ্টাচার ভঙ্গ করে ভারতের 7 সিস্টার্সকে ল্যান্ডলকড হিসাবে উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রীকে সেখানে ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়েছিল। আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম বাংলা ও ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের ছবিযুক্ত একটি মানচিত্র ফেসবুকে পোস্ট দিয়ে নতুন ভূখণ্ড এবং বন্দোবস্ত দাবি করেছিল। জামাত ইসলামের আমির শফিকুর রহমান গত ডিসেম্বর মাসে বক্তব্য দিয়েছিল ভারত বন্ধুবেশে এসে 53 বছর ধরে বাংলাদেশে ডাকাতি করেছে। তারই দলের নায়েবে আমির মোহাম্মদ তাহের ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে গিয়ে বক্তব্য দিয়েছে তাদের দলের 50 লাখ লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে এবং এই যুদ্ধের মাধ্যমেই তারা তথাকথিত গাজাওয়াতুল হিন্দ বাস্তবায়ন করবে। কথা হচ্ছে যুদ্ধাপরাধীদের দল জামাত তো সেই 71 থেকেই ভারত বিরোধী, কেননা তারা মনে প্রাণে বিশ্বাস করে তাদের পেয়ারে পাকিস্তান ভাঙার পিছনে ভারতের হাত রয়েছে। তাদের রাজনীতি টিকিয়ে আছে এই ভারত বিরোধিতাকে পুঁজি করে, তাই ভারতের প্রতি তাদের ক্ষোভের কারণটা অনুমেয়। কিন্তু বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকার কেন ক্ষমতায় বসা শুরু থেকেই এই ভারত বিরোধিতাকে তাদের রাজনীতির পুঁজি হিসাবে বেছে নিল? কেনই বা 2004 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে 10 ট্রাক অস্ত্র আমদানি করা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করার জন্য? কারণ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ভারত বিরোধিতা এবং এটাকে পুঁজি করেই তারা বাংলাদেশে রাজনীতি করতে চায়। চলুন খুব সংক্ষেপে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে স্বরূপটা বোঝার চেষ্টা করি। 71 মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে পাক হানাদারদের বিরুদ্ধে আমাদের বিজয়কে শুধু ত্বরান্বিতই করেনি, মুক্তিযুদ্ধের 9 মাস প্রায় 1 কোটি বাংলাদেশিকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে। এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো স্বাধীনতা লাভের মাত্র 3 মাসের মাথায় ভারত তার শেষ সৈন্যটিকেও নিজ দেশে ফেরত নিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির আর একটিও নেই। আর এটি প্রমাণ করে ভারত বাংলাদেশকে সমমর্যাদার একটি বন্ধুরাষ্ট্র হিসেবে চেয়েছে, অনুগত কোনো অঙ্গরাষ্ট্র হিসেবে নয়। ভারত বাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য 4156 কিলোমিটার, যা বিশ্বের 5ম দীর্ঘতম ভূমি সীমানা। আক্ষরিক অর্থেই বাংলাদেশের 3 দিকে ভারত এবং একদিকে বঙ্গোপসাগর। ফলে বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ইত্যাদি সকল ক্ষেত্রে নিবিড় যোগাযোগ থাকাটাই স্বাভাবিক, আর হয়েছেও তাই। বাংলাদেশ ভারত থেকে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন পণ্য আমদানি করে থাকে। আমরা হয়তো প্রচলিত কিছু পণ্যের কথা জানি, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ প্রায় 100-এরও বেশি ধরনের পণ্য ভারত থেকে আমদানি করে থাকে। বিদ্যুৎ থেকে শুরু করে গাড়ি, নির্মাণ সামগ্রী, তৈরি পোশাকের কাঁচামাল কিংবা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য যেমন চাল, ডাল, তেল, ফলমূল, শুটকি মাছ কি নিয়ে সে তালিকায়।
রপ্তানির মাধ্যমে ভারতের অর্থনীতি লাভবান হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে বাংলাদেশও কি লাভবান হচ্ছে না? আমরা যদি ভারত থেকে এই পণ্যগুলো আমদানি না করে অন্য কোনো দেশ থেকে আমদানি করতাম, সেক্ষেত্রে আমাদের আমদানি খরচ বহুগুণে বৃদ্ধি পেত। প্রতি বছর গড়ে প্রায় 20 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণে যায়। বর্তমান অবৈধ সরকারের অপরিণামদর্শী বক্তব্য এবং কার্যক্রমের কারণে ভ্রমণ ভিসা বন্ধ থাকায় এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। তবে বেশিরভাগ বাংলাদেশির প্রথম বিদেশ গন্তব্য ভারত, এবং সেটাও মূলত প্রয়োজনের খাতিরেই। চিকিৎসা, পড়াশোনা, তীর্থস্থান পরিদর্শন এবং ভ্রমণের জন্য প্রতি বছর ভারত যায় লাখো বাংলাদেশি। ভারতের বিদেশি পর্যটকের তালিকায় বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রয়েছে শীর্ষে। প্রতি বছর প্রায় 500 বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেয় ভারত সরকার, যা চলতি বছর দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মাঝেও চালু রয়েছে। এছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে ভারত যায়। আর দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ তো আবহমান কালের। কাটাতারে বেড়াপেরি এক দেশের গান, কবিতা, নাটক, সিনেমা, সিরিয়াল জায়গা করে নিয়েছে অন্য দেশের মানুষের মনে। রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, লালন ফকির, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়রা দুই বাংলার সাধারণ ঐতিহ্য। পরবর্তী প্রজন্মের কবি সাহিত্যিক শামসুর রহমান, রফিক আজাদ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কিংবা শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়দের সৃষ্টি জায়গা করে নিয়েছে উভয় দেশের মানুষের মনে। শাহ আব্দুল করিমের বাউল গানের সুর বেজে ওঠে দুদেশের মানুষের মোবাইলের রিংটোনে। ধর্মীয় ক্ষেত্রেও বাউল ফকিরদের গানের পাশাপাশি মতুয়া, সহজিয়া বা মাইজ ভান্ডারীরা সাম্প্রদায়িক ঐক্য, সম্প্রীতি এবং সবার উপরে মানুষত্ব এই বার্তাই দেয় সমাজকে। অর্থাৎ এটা স্পষ্ট যে আরোপিত ভারত বিরোধিতার বয়ান তৈরি করা হয়েছে স্বাধীনতার পর থেকে, সেটা কেবলই বাংলাদেশের স্বার্থবিরোধী গোষ্ঠীর রাজনীতি করার উপকরণ। দুই দেশের সাধারণ মানুষের সাথে এর তেমন একটা যোগসূত্র নেই। কিন্তু প্রতিনিয়ত দশে মিলে ভগবান ভূত এই প্রবাদের মতোই এটা বাংলাদেশের মানুষের মন এবং মগজে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এই ভারত বিরোধী বয়ানের জন্য সবচেয়ে বেশি ক্রুসিফাই হতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে। আওয়ামী বিরোধী পক্ষের সবচেয়ে বড় দাবি, আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। অথচ রাষ্ট্রযন্ত্রের সকল উপকরণ ব্যবহার করে বিগত 15 মাসে দেশের স্বার্থবিরোধী একটি চুক্তি তারা খুঁজে বের করতে পারেনি। আর পারেনি বলেই আসিফ মাহমুদ আজ মিথ্যা চুক্তি বাতিলের বয়ান শোনাচ্ছে। কিন্তু চিন্তা করে দেখুন তো, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই 1996 সালে দুই দেশের মাঝে বহুদিনের অমীমাংসিত গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করেছে। 2014 সালে আন্তর্জাতিক আদালতে ভারতের সাথে আইনি লড়াইয়ে জয়ী হয়ে বঙ্গোপসাগরের 25,602 বর্গ কিলোমিটার বিরোধপূর্ণ এলাকার মাঝে 19,467 কিলোমিটার এলাকার মাঝে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছে। 2015 সালে 67 বছর ধরে চলে আসা ছিটমহল সমস্যার সমাধান করে ভারতের চেয়ে 10,000 একর বেশি ভূমির মালিকানা পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ন্যূনতম ছাড় তো দেয়নি, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের ন্যায্য হিস্সা নিশ্চিত করেছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ইউ ক্যান চেঞ্জ ফ্রেন্ডস বাট নট নেইবার্স। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। ছিটমহল সংক্রান্ত ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট স্বাক্ষর হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই চুক্তি হলো হৃদয়ের সংযোগকারী চুক্তি। পৃথিবীর সব যুদ্ধই হয় ভূমির জন্য, কিন্তু বাংলাদেশ ভারত আমরা দুটি দেশ যারা ভূমিকে সম্পর্কে সেতু হিসাবে গড়ে তুলেছি। তবে আমরা তো কোনো ইউটোপিয়ান যুগে বাস করি না, তাই প্রতিবেশী দুই দেশের মাঝে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যেমন চাওয়া না পাওয়ার দ্বন্দ্ব রয়েছে, ভারত বাংলাদেশের মাঝেও রয়েছে। অস্বীকার করার সুযোগ নেই সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা সহ অন্যান্য নদীর ন্যায্য পানির হিস্সা নিশ্চিত করা ইত্যাদি নানা বিষয়ে আরও নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। তবে সেটাও যথাযথ কূটনীতিক শিষ্টাচার মেনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আবহই করতে হবে। কেননা ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্যই প্রয়োজন। এই সম্পর্ক রক্তের বন্ধনের সৃষ্টি। কিন্তু বাংলাদেশের স্বার্থবিরোধী একটি গোষ্ঠী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে ভারতের মুখোমুখি দাঁড় করাতে, ভারতকে শত্রু রাষ্ট্রে পরিণত করতে। তাদের উস্কানিমূলক এবং আগ্রাসী বক্তব্যের কারণে গত 15 মাস ধরে দুই দেশের সম্পর্কের মাঝে বইছে শীতল হাওয়া। অনেকটা বাধ্য হয়েই ভারতের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা স্থগিত করা হয়েছে, ট্রানশিপমেন্ট এবং বিমানবন্দর ব্যবহারের সুযোগ বাতিল করা হয়েছে, বিভিন্ন পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ, নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যে ভারত বিরোধিতার বয়ান বছরের পর বছর ধরে আপনাদের শোনানো হচ্ছে, তার সত্যতা কি? তাতে আপনার কি লাভ হচ্ছে? কেন বছরের পর বছর এই মিথ্যাচার করে যাওয়া হচ্ছে? ভারতকে শত্রু রাষ্ট্রে পরিণত করা গেলে বাংলাদেশের কি লাভ? আপনাদের সচেতন ভাবনা এবং সুচিন্তিত মতামতই পারে দীর্ঘদিন ধরে চলে আসা এই রাজনৈতিক মিথ্যাচারকে রুখে দিতে।